তথ্য বলছে ভারত বাংলাদেশ ছিট বিনিময় চুক্তি তখনই সফল হবে যখন ভারত সরকার 4000 একরেরও বেশি জমি বাংলাদেশকে ছেড়ে দিতে রাজি হবে। আর এখানেই হচ্ছে সমস্যা, কারণ সেই সিদ্ধান্ত নেওয়াটা রাজনৈতিকভাবে খুব সহজ হবে না। ভারতের 111টি ছিট আছে বাংলাদেশের মধ্যে, যার মোট জমির পরিমাণ মোটামুটি 70 বর্গ কিলোমিটার। অপরদিকে বাংলাদেশের 51টা ছিট আছে ভারতের এলাকায়, যার মোট জমি 28 বর্গ কিলোমিটার। দুদেশ যদি পরস্পরের মধ্যে ছিট বিনিময়ে রাজি হয় তবে বাংলাদেশ পাবে 70 বর্গ কিলোমিটার জমি, অপরদিকে 42 বর্গ কিলোমিটার অর্থাৎ 4000 একরেরও বেশি জমি কম পাবে ভারত। দুদেশ যাতে সমপরিমাণ জমি পায় সে ব্যাপারে কখনোই রাজি হতে চাইবে না বাংলাদেশ সরকার, কারণ সেক্ষেত্রে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের ওপর চাপ তৈরি করবে বিরোধী দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি। অপরদিকে ভারত কম জমি পেলে ছেড়ে দেবে না বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। কংগ্রেসকে তারা চাপে রাখবেই। বরাবরই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপি, আর সেই বাংলাদেশকে অতিরিক্ত জমি ছাড়া হলে তারাও আন্দোলনে নামবে। বাংলাদেশি ছিট দহগ্রাম আর আঙুরপোতার মধ্যে 3 বিঘা করিডর তৈরি করা হয়েছিল যখন, তখনও বিজেপি তুমুল আন্দোলন শুরু করে। এই সব সমস্যার কারণেই একের পর এক ছিট বিনিময় চুক্তি ব্যর্থ হয়েছে, আর তাই এবারের সম্ভাব্য চুক্তির সাফল্য নিয়ে প্রশ্ন উঠছেই। সিম্পল সলিউশন তার দুটোই হতে পারে। একটা হচ্ছে যে পপুলেশন এক্সচেঞ্জ, যেটা খুবই দুরূহ, যেটা বিভৎস আকার ধারণ করতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে একটা রেসিপ্রোকাল বেসিসে উভয় দেশে ভূখণ্ডের মধ্যে যারা অন্য নাগরিকরা রয়েছেন তাদেরকে সেই যেখানে বসবাস করছেন সেখানকার নাগরিকত্ব প্রদান করা। শুধু রাজনৈতিক চাপ নয়, চাপ আছে ছিটমহলের বাসিন্দাদের নিয়েও। কারণ ভারতের মধ্যে যেসব বাংলাদেশি ছিট রয়েছে তার বাসিন্দাদের অধিকাংশই ভারতের সঙ্গে থাকতে রাজি। কিন্তু যেসব ভারতীয় বাংলাদেশে থাকা ছিটে আছেন তারা বিনিময় চুক্তির পর বাংলাদেশের নাগরিক হতে চাইবেন কি? এখানকার মানুষদের লড়াইয়ের বড় সংগঠনের নাম ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় সমিতি। নাগরিকত্ব আদায়ের দাবিতে সোচ্চার তারা। এসসি এসটি কোনো রিজার্ভেশন না থাকার ফলেও যখন তারা বেঁচে ছিল, আগামীতে যদি সরকারি যে সুযোগ সুবিধার কথা বলছি না, সহযোগিতার কথা বলছি, সরকারি সহযোগিতা থাকলে আগামী জেনারেশনটা এখান থেকে যেটা বেরোবে সেটা একটা সলিড জেনারেশন বেরোবে। তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সবাই একটা সুস্থ নাগরিক হয়ে আসবে। সরকার যে চুক্তির মধ্য দিয়ে যে প্রতিজ্ঞা করেছে সেই প্রতিজ্ঞাটাকে পালন করাটাই হচ্ছে সরকারের কাজ, সেটাই আমরা খেয়াল করিয়ে দিচ্ছি। এর বেশি আমাদের আন্দোলনের কোনো দাবি নেই। আমি পরিষ্কারভাবে মনে করি যে চুক্তিটাকে বাস্তবায়ন করার দায়িত্বটা যদি নিয়ে আসেন এবং সেটাকে যদি অতি অল্প সময়ের মধ্যে সেই চুক্তিটা বাস্তবায়ন করেন তাহলেই হবে। নাহলে আগের 3 জন মিথ্যেবাদী প্রধানমন্ত্রীর মতো উনিও মিথ্যেবাদী, আরেকজন হবেন তিনি হবেন 4 নম্বর, খালি নাম্বারের পার্থক্য হবে, এছাড়া অন্য কিছু হবে। উন্নয়ন চাই, সীমান্ত সমস্যার সমাধান চাই, চাই এখানকার মানুষের সুস্থ নাগরিক হয়ে বেঁচে থাকার অধিকার। এমনটাই দাবি ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় সমিতির। সত্যি সুস্থ নাগরিক হয়ে বাঁচার অধিকারটা বড় কম এখানে। সভ্য সমাজের অন্যতম প্রধান শর্ত হল মানবাধিকার প্রতিষ্ঠা, আর গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণ। আর সেই জনগণের আসল পরিচয় তাদের নাগরিকত্বে। নাগরিকত্ব থাকলে তবেই তো মৌলিক অধিকার, মানবাধিকারের প্রশ্ন আসে। কিন্তু ব্রাত্যজনের এই পোড়া দেশে নাগরিকত্ব বলে কিছুই নেই। যেটুকু আছে তার সবটাই চোরা পথে, টাকার বিনিময়ে। তখন বাইরে গেলে আমরা আটক হয়ে যাই। তাহলে আমার যদি আমরা ভারতে থেকে যদি বসবাসটাই করতে না পারি তাহলে আমার ব্যবস্থা নিতেই হয়, সেজন্য আমরাই করছিলাম। তো এখন আমার বোঝা যাচ্ছে ছিটমহলে আমার ভারতবাসী হয়ে যাব। আর আমার টাকা দিয়ে করেছিলেন? হ্যাঁ, কত টাকা দিয়ে করেছিলেন ওই কার্ড? ওটা টাকা পড়ছে মনে করেন একটা স্কুল সার্টিফিকেট তুলতে আমার 600 টাকা নিচ্ছে। আর এমনি তো 200-400 এটা তো সবসময় যায়, না হলে তো সাইনে করে না। আর টাকা না দিলে তো ছিটমহল বাংলাদেশি হিসেবে থাকি, আর টাকা দিলে তো তখন অরিজিনাল আমরা ভারতীয় হয়ে যাই। ওরা সত্যিই ব্রাত্য, কারণ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ
ভারতের এই ছিটের বাসিন্দারা ন্যূনতম নাগরিকত্বের পরিচয় থেকেই বঞ্চিত। রেশন কার্ড, ভোটার কার্ড কোনো কিছুই ওদের অধিকারের মধ্যে পড়ে না। এসসি, এসটি, বিপিএল কোনো তালিকাতেই ওদের ঠাঁই নেই। ওটা আমাদের আন্দোলনে, আপনার এই সমালোচনা আমি মেনে নেবো যে আন্দোলনে কখনো এজেন্ডা হিসাবে প্রবলভাবে একবজ্ঞা হিসাবে ওটাকে একেবারে অ্যাচিভ করে ছাড়বো এরা কখনো আসেনি। দুর্ভাগ্য, আমাদের আসা উচিত ছিল। বাংলাদেশের মধ্যে পড়া ভারতীয় ছিটে আমরা যেতে পারিনি। না জানি আরও কত দুর্বিষহ সেখানকার জীবন। এখানে যেমন বাংলাদেশি ছিটবাসীদের বিএসএফের হাতে হেনস্থা হতে হয়, তেমন ওখানেও বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে হেনস্থা হতে হয় ভারতীয় ছিটের বাসিন্দাদের। বাঁশকাটা, গোতমারি, দাসিয়ার ছড়া, কাজলদিঘি এমন কত ভারতীয় ছিট আছে বাংলাদেশে। ওদের জন্য আলাদা কোনো প্রশাসন নেই, তাই নিজেদের মতো করেই ওরা তৈরি করে নিয়েছে প্রশাসনিক কাঠামো। রীতিমতো ভোটাভুটি হয় সেখানে। ওদেরও এক দাবি, নাগরিকত্ব। কোচবিহারের জেলা সদর দিনহাটা থেকে যে কোনো দিকে 10-15 কিলোমিটার রাস্তা পার হলে শুরু হয়ে যায় ছিটের পর ছিট। সেই যে খেলা আছে না, আমি জলকে নেমেছি, আমি ডাঙায় উঠেছি, ঠিক তেমন। এই আমি বাংলাদেশে, তো এই আমি ভারতে। ভিসা, পাসপোর্ট লাগে না, কাস্টমসের চেকিং লাগে না, শুধু বর্ডার পিলার দেখে বুঝতে হয় বদলে যাচ্ছে রাষ্ট্র। আর এইখানেই জমে আছে অনেক কান্না। এই যেমন আসমা বিবি, কদিন আগে ছেলে হয়েছে তার, কিন্তু এই সন্তানের জন্ম দেওয়ার সময় অনেক লড়াই করতে হয়েছে তাকে। মধ্যম শালডাঙ্গা ছিটের বাসিন্দা প্রসূতি আসমা বিবি ভারতের হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু তাকে তো ভর্তি নেওয়া যাবে না, তার যে নাগরিকত্ব নেই। অসুবিধা হয়েছিল, হসপিটালে ভর্তি করে না, ছিটের লোক, কার্ড নাই, ফটো নাই, ভর্তি করা হবে না, এখান থেকে চলে যাও, নাহলে জেলের ভাত খাইতে হবে, জেলে পচে মরবে। তখন আমরা বললাম যে না, আমরা চলে যাব না। কেন চলে যাবে না? ছিটের লোক, ভারতের হাসপাতালে ভর্তি করবো না, আমাদেরও অসুবিধা হবে। তখন আমরা বলছি অসুবিধা হইলেও ভর্তি করতে হবে। কয় না, গর্ভবতী মা মারা যাবে, ছিটের লোক মরবে, তাতে আমাদের কি হবে? আমাদের কিচ্ছু হবে না। স্বামীর পেশা রাস্তা থেকে ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে বিক্রি করা, আর্থিক সঙ্গতি নেই বললেই চলে। আসমা বিবিকে অনেক রুক্ষ পথ আর রক্ত জমা ক্ষত পার হয়ে জন্ম দিতে হয়েছে ছেলেকে। ছেলের নাম রেখেছেন জিহাদ হোসেন ওবামা। পরিস্থিতির উপর জিহাদ ঘোষণা করতেই এমন নাম কিনা কে জানে। 1.5 বছর আগে যেদিন তিনি হাসপাতালে গিয়েছিলেন, সেদিনের কথা এখনো মনে আছে তার, হয়তো সারা জীবন মনে থাকবে। এই শিশু দেশ মানে জানে না, এই শিশু সীমান্ত মানে জানে না, কিন্তু যখন জ্ঞান হবে তখন জানতে পারবে ও আসলে কোনো দেশেরই নাগরিক নয়, ওর যে বার্থ সার্টিফিকেট নেই।